আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ গোটা জেলায় সারফেস অর্ডারের ভিত্তিতে আমাদের পানি সরবরাহের ব্যবস্থা করে দিতে হবে। তারা ইতিমধ্যেই প্রজেক্ট তৈরি করছে। চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যেই বারোঘরিয়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে, তাই না কালু? কমল, তোমার এখনও কাজ চলছে, তাই না? রানীহাটি ইউনিয়নও কাজ শুরু করেছি। পাগলা নদীতে পানি আটকে রাখার জন্য মহানন্দা নদীতে যেমন রাবার ড্যাম করেছি, পাগলা নদীতে পানি আটকানোর জন্য। যদি ওখানে আটকাতে না পারি তাহলে ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো সাকসেসফুল হবে না। যে কারণে পাগলা নদীতে পানি আটকে রাখার জন্যে সেখানেও একটা ওয়াটার ট্রিটমেন্ট না ওই ক্লোজার স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছি। আশা করছি এই বছরের মধ্যে আমরা টেন্ডারে যেতে পারবো। এখানে আমাদের পৌরসভায় পানির বিরাট সংকট। আমি নির্বাচনের আগে বলেছিলাম যে এখানে আর্সেনিক পানিতে বেশি, পানিতে আয়রন বেশি, যে কারণে আমরা এই যে বিশেষ করে 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, এই 10 নম্বর ওয়ার্ড, এইসব এলাকায় পানির খুবই সংকট এবং পানি ভালোভাবে পায় না। আমাদের 15 নম্বর ওয়ার্ড, 14 সব জায়গাতেই। যে কারণে এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা একনেক থেকে অনুমোদনের অপেক্ষায় আছে। দোয়া করেন ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পৌরসভায় কাজ শুরু করবে। আজকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে প্রায় 5টা বালুমহল ছিল, 1টা 2টা না, 5টা বালুমহল ছিল। সবগুলো বন্ধ করেছি। রাবার ড্যাম হয়েছে, নদী খনন করিয়েছি মহানন্দা নদী, এবং সেখানে বালু নাই যেহেতু বালিমহল বন্ধ করে দিয়েছি। এবং বালু তো প্রয়োজন, বালু ছাড়া রাস্তা করা যাবে না, বালু ছাড়া বিল্ডিং করা যাবে না, বালু ছাড়া নিচু জমা ভরাট করা যাবে না। যে কারণে বালু মহলের জায়গা নির্ধারণ করা হয়েছে পদ্মা নদীতে। যে জায়গায় সরকার নির্ধারণ করে দিয়েছে সেখানে বালু তুলতে দিতে হবে, না হলে আপনারা সরকারের রাষ্ট্রবিরোধী কাজে জড়িত হচ্ছে। কারণ আজকে ডেভেলপমেন্টের জন্য যদি বালু চরাঞ্চলে রাস্তা করতে গেলে আমাকে রাস্তার বালি ফিলিং করতে গেলে শত শত ট্রাক বালি লাগবে, কোথায় বালু পাবো? আপনারা যেটা আন্দোলন করবেন যে বালু মহল যে জায়গায় দেওয়া হয়েছে সেই জায়গায় তোরা বালু তুলো, তার বাইরে তুলতে পারবে না। ঠিক না? ঠিক বলছি? বালু মহলের জন্য সরকার যে নির্ধারিত জায়গা ডিমার্কেশন করে দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে, এই জায়গার বাইরে আমরা বালু খেকোদের বালু তুলতে দিব না। আমি এই জন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো যে আপনারা যে কোনো কাজে জড়াবেন তার আগে চিন্তা ভাবনা করবেন যেন আপনাদের নাম না আসে। তাহলে এগুলোর পিছনে আমি জানি জামাতের ইন্ধন আছে, এগুলোর পিছনে জানি পতিত আওয়ামী লীগের ইন্ধন আছে, তারা এগুলো ইন্ধন দিচ্ছে। ওই চরবাগডাং এলাকায় টিপুর ওই ইয়াবার সম্রাট দেশের বাইরে আছে না ভিতরে পালিয়ে আছে আল্লাহ জানে, ওই লোকজন দিয়ে দিচ্ছে এগুলো ইন্ধন দিচ্ছে। আবার এদিকে জামাত ইসলামের লোকরাও ইন্ধন দিচ্ছে। জুলাই সনদের ব্যাপারে এখানে সাংবাদিক বন্ধুরা আছে, খুব স্পষ্ট বিএনপির অবস্থান। এদিকে নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে আমরা এদিকে কোনো অবস্থায় সহজভাবে নেব না। যারা মাঠে বিভ্রান্তি ছড়িয়ে যারা নতুন অন্য কিছু হাসিল করতে চান সেটার ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই সনদ আমাদের কি শিক্ষা দেয়? জুলাই আমাদের শিক্ষা দেয় যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জুলাই আমাদের শিক্ষা দেয় দেশে বিচার বিভাগের সঠিকভাবে যারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে। দুর্নীতিকে আমাদের কমিয়ে আনতে হবে। তো এই কাজগুলো হচ্ছে আমাদের দীর্ঘ জুলাই রক্তপাতের অন্যতম একটি দাবি। সুতরাং এগুলোর ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করি। এগুলোর ব্যাপারে তো আমাদের কারো আপোষ করার দরকার নাই, এগুলোর ব্যাপারে আমাদের কম্প্রোমাইজ করার দরকার নাই। সাংবাদিকরা তাদের অনিয়ম দুর্নীতির এই সমস্ত বিষয়গুলো তারা সঠিক তথ্য তুলে ধরবে। আর আপনি মোবাইল ফেসবুক হাতে আছে, যা ইচ্ছা তাই আপনি লিখে দিলেন, এটা তো ঠিক না। দূর দূরান্ত থেকে কষ্ট করে এসছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল থেকে একটা বিষয় আমাকে বারবার পিঞ্চিং করছে যে কথা বলবো কি না, বলার কতটুকু দরকার আছে। ভাবলাম যে না, একটু বলি। কারণ হলো যে বিষয়টি দেখলাম এটি অনেকটা সিম্পল, অনেক সাধারণ ঘটনা, কিন্তু এই ঘটনাটি আমাদের চোখে লেগেছে। আমাদের মাননীয় আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি বাংলাদেশ পুলিশের প্রধান জনাব আলী হোসেন ফকির, তিনি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম আমাদের বাংলাদেশ সরকারের প্রধান জনাব তারেক রহমানের অনুষ্ঠানে, আপনারা জানেন গত পরশুদিন জুলাই নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে। সেখানে দর্শক সারিতে থাকা অনেক, জুলাই যোদ্ধা থেকে শুরু করে দর্শক সারিতে থাকা অনেকেই হইহুল্লোড় করেছিল। সেই হইহুল্লোড় দেখে আমাদের মাননীয় আইজিপি মহোদয় তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে কানে কানে বললেন যে স্যার, এদেরকে কি বের করে দিব? এগুলারে বের করে দিব, বাইরে বের করে দিব?
এই কয়েকটা শব্দ তিনি বলেছেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মানে মোটামুটি গায়ে ধরে তাকে দূরে সরিয়ে দিয়েছেন, যেন এ ধরনের কোনো কিছু না করে তিনি সেই কথা বলেছেন আইজিপি মহোদয়ের কাছে। যাই হোক, বিষয়টি আমাদের একটু হলেও চোখে লেগেছে, অনেকের চোখে লেগেছে। আমি পাশাপাশি বলে রাখি, জনাব আইজিপি মহোদয় যিনি আলী হোসেন ফকির, তিনি কিন্তু যথাযোগ্য মর্যাদায় তার বর্তমানে চেয়ারে এসছেন। তিনি দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, গত 17 বছর তিনি একজন পুলিশ অফিসার হিসেবে তার যোগ্য যে অধিকার সেখান থেকে তিনি বরাবর দীর্ঘদিন তিনি বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার আমলে তাকে ওয়ান সাইডেড করে রাখা হয়েছিল এবং তার অধিকার থেকে তার মতো আরও অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু তিনিও সেই বঞ্চিতদের মধ্যে একজন। এরপর জুলাই আন্দোলন হলো, সেই জুলাই আন্দোলনে পুলিশ বনাম মানে আওয়ামী লীগের পুলিশ, সবাই পুলিশ আওয়ামী লীগের পুলিশ ছিল বলবো না, একটা বড় সংখ্যক পুলিশ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল, সক্রিয় ভূমিকা রেখেছিল, যে কারণে 24-এর আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে জনগণ পুলিশকেই টার্গেট করেছিল এবং পুলিশও জনগণকে টার্গেট করে কিন্তু শত শত মানুষকে হত্যা করেছে। এটি দিনের আলোতে ঘটেছে, যে কারণে পুলিশ ভার্সেস জনগণ একটি বিশাল যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে জনগণের বিশাল বিজয় হয়েছে 24-এর জুলাই, 36 জুলাইয়ে। সেই বড় ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু এরপর আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্ততপক্ষে পুলিশ তার মেরুদণ্ড শক্ত করে দাঁড়াবে, কারো কাছে মাথা নত করে কথা বলবে না, এবং পুলিশের প্রতি মানুষের যে একটা মানে খুব একটা কি বলবো দৃষ্টিভঙ্গি, অন্যতম দৃষ্টিভঙ্গি ছিল পুলিশের প্রতি মানুষের নেতিবাচক যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে বের হয়ে পুলিশের নিজের একটা নতুন জায়গা তৈরি করবে, যেখানে পুলিশ যেন মানুষের সেবা করতে পারে, পাশাপাশি যারা অন্যায়কারী তাদের সামনে খুব শক্তিমত্তার সাথে যে কোনো বিষয়কে, যে কোনো অপশক্তির মোকাবেলা করতে পারে এমন একটি শক্তিশালী পুলিশ বাহিনী আমরা চেয়েছিলাম। এরপর ইন্টারিম সরকারের আমলে পুলিশের ভয়ঙ্কর একটা অধপতন গেছে। এরপর পর্যায়ক্রমে যে কয়েকজন অফিসার এসেছিলেন শীর্ষ পর্যায়ে, তাদেরও খুব বেশি আমরা ভূমিকা দেখিনি। তাদের একটা কি বলবো দুর্বল শক্তির কারণে পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। এটি আমি ব্যক্তিগতভাবে, কারণ পুলিশের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। পুলিশের যে কোনো সংকটে আমি সবার আগে কথা বলেছি। শেখ হাসিনার আমলে পুলিশের যে কোনো ধরনের তাদের অবদান, সামাজিক অবদান, রাষ্ট্রীয়ভাবে তারা যে কোনো ভালো কাজ করলে আমি তুলে ধরবার চেষ্টা করেছি। এরপর যখন সংকটকারী 24 জুলাই হলো, এরপর পুলিশের প্রতি মানুষের যে একটা খুব খারাপ দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে তুলে আনবার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি মানে খুব ওপেনলি অন রেকর্ড বলছি যে আমি যেইভাবে পুলিশকে মানে সমর্থন দিয়েছি এবং তাদেরকে জনগণের সামনে আবারও